বৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমি পর্যাবৃত্তিক গতির আরেকটি গুরুত্বপূর্ণ লেকচার শুরু করছি। তো গত লাস্ট ক্লাসে আমাদের লাস্ট যে টপিকটা ছিল সেটা হচ্ছে সরণ বনাম সময় লেখচিত্র আমরা কিভাবে করতে পারি, তৈরি করতে পারি, সেই পর্যন্ত আমাদের হয়েছিল। আজকে আমরা দেখব যে বেগ বনাম সময় লেখচিত্র কিভাবে তৈরি করতে হয় সেটা আজকে আমরা দেখব। তো বেগ বনাম সময় লেখচিত্র বের করার জন্য বেগের সাথে সময়ের যে রিলেশন, অর্থাৎ সময়ের সাপেক্ষে বেগের যে পরিবর্তন হয় সেই সমীকরণটা আমাদের এখানে লাগবে। তো সেই সমীকরণটা আমি এখানে অলরেডি লিখে রেখেছি। দেখো যে ভি ইকুয়াল টু, এটা তো নিশ্চয়ই আমাদের জানা আছে, ভি ইকুয়াল টু ওমেগা এ কজ অফ ওমেগা টি, মানে বেগের সমীকরণে কোন ফাংশনটা আসে, কজ ফাংশনটা আসে, আর সরণের সমীকরণে কিন্তু সাইন ফাংশনটা আছে। আচ্ছা, এবারে বলো তো এখানে বেগের সর্বোচ্চ মান কত হয় বলো তো? ধনাত্মক দিকে কত হয়? প্লাস ওমেগা এ, প্লাস ওমেগা এ। আর ঋণাত্মক দিকে কত হয় বলো তো? মাইনাস ওমেগা এ। আচ্ছা, মাইনাস ওমেগা। হ্যাঁ, তো এটা লেখচিত্র যদি আমরা করতে চাই, তোমরা নিজেরাই মনে হয় পারবে। সাইন ফাংশন কস ফাংশনের লেখচিত্র নিশ্চয়ই তোমরা জানো, তারপর আমি একটু করে দিচ্ছি। এটা হচ্ছে সময় টি, আর এইদিকে তোমার বেগের ওয়াই অক্ষে বেগ দিয়ে দাও ভি। বেগের সর্বোচ্চ মান বোঝানোর জন্য আমরা এখানে বাউন্ডারি ড্রয়িং করব। একইভাবে নেগেটিভ দিকে আমরা বেগের সর্বোচ্চ মান বোঝানোর জন্য লেবেলিং করে নিচ্ছি এটা। তো মাঝখানে এটা হচ্ছে 0, এরপরে তোমার এখানে বেগের সর্বোচ্চ মান হচ্ছে প্লাস ওমেগা এ, আর নিচের দিকে যেটা সেটা হচ্ছে মাইনাস ওমেগা এ। এটা দ্বারা ডিরেকশন বোঝানো হয়েছে। আচ্ছা, এখন আমরা এই সমীকরণ যখন অ্যাপ্লাই করে আমরা লেখচিত্রটা তৈরি করতে যাব, তখন শুরুতে আমরা টি ইকুয়াল টু কত ধরবো? 0 ধরবো। আচ্ছা, এখন তোমরা নিজেরাই বলো, টি যদি 0 হয় তাহলে ভি কত হবে? এই সমীকরণ থেকে কেউ একজন বলো। টি যদি 0 প্লাস হয় ওমেগা এ। তাহলে ভি ইকুয়াল টু প্লাস ওমেগা এ। তার মানে 0 সময়ে অর্থাৎ সাম্যাবস্থায় বেগের মানটা কি হবে? প্লাস ওমেগা এ হবে, সর্বোচ্চ হবে। তাহলে গ্রাফটা শুরু হবে কোথা থেকে বলো? এই মূল বিন্দু থেকে নাকি এই যে সর্বোচ্চ উপরের এই বিন্দুটা থেকে বলো? সর্বোচ্চ বিন্দু থেকে। সর্বোচ্চ বিন্দু থেকে। সর্বোচ্চ বিন্দু কিন্তু দুইটা আছে, একটা উপরে আর একটা নিচে। তো কোথা থেকে শুরু হবে, উপরেরটা না নিচেরটা? উপরেরটা থেকে শুরু হবে। উপরেরটা স্যার। উপরেরটা থেকে শুরু হবে, কেননা ওটা ধনাত্মক মান আসতেছে, প্লাস। আচ্ছা, এবারে বলো তো টি এর মান যদি বৃদ্ধি পায় তাহলে কস ফাংশনের মান কি বৃদ্ধি পায় না কমে যায়? কমে যায়। কমতে থাকে। কিন্তু পক্ষান্তরে দেখো, উপরে আমি কম্পেয়ার করার জন্য এই লেখটা আবারও ড্রয়িং করেছি। পক্ষান্তরে একটু খেয়াল করেছো সরণ বনাম সময় লেখচিত্রে তোমার এটা শুরু হয়েছিল মূল বিন্দু থেকে, এরপরে টি এর মান বৃদ্ধি পেলে কিন্তু সাইন ফাংশনের মান বৃদ্ধি পায়, যার জন্য মূল বিন্দু থেকে এটা উপরের দিকে গিয়েছিল। আর বেগের ক্ষেত্রে অবশ্যই কস ফাংশনটার মান সময় বৃদ্ধির কারণে এটা কমে যাবে। তার মানে সর্বোচ্চ থেকে শুরু হয়ে কোন দিকে যাবে? এখন নিচের দিকে যাবে। তাহলে কি এখন লেকটা ড্রয়িং করা যাবে না? এই যে আমি কনসেপ্ট দিয়ে দিলাম, তাহলে সর্বোচ্চ এই বিন্দু থেকে শুরু হয়ে নিচের দিকে আসবে এইরকম আর কি। এই যেটাই হচ্ছে তোমার বেগ বনাম সময় লেখচিত্র। আমার এটা আঁকা বাঁকা হয়েছে, তোমরা ভালো করে সুন্দর করে ড্রয়িং করবে। তো এখন বলো তো তোমার এই জায়গায় যে সময়টা, স্যার টি 0 হলে ওখানে বেগ সর্বোচ্চ হয় কিভাবে? বেগ সর্বোচ্চ মানে তো ইকুয়েশন থেকে, বাট এটা কি রিয়েল লাইফ হয় নাকি? অবশ্যই সম্ভব হবে। সাম্যাবস্থায় বেগের মান সবচেয়ে বেশি। স্পন্দন গতি সম্পন্ন কোনো একটা কণাকে যদি তুমি টেনে ছেড়ে দাও, আমার হাতটা খেয়াল করো, মাঝে এই অবস্থার নাম কি? সাম্যাবস্থা। সাম্যাবস্থা কিন্তু কোনো স্থির না, গতিতে থাকবে, এইভাবে গতিশীল আছে কিন্তু। আচ্ছা, এখন বলো তো এই প্রান্তে এসে কি হয়? বেগ কি হয়ে যায়? 0। 0। এখানে তার এখন 0 হলে এখানে এখন যখন এই সর্বোচ্চ অবস্থান থেকে সাম্যাবস্থার দিকে যাবে, তখন বেগের মান কি হতে থাকবে? বাড়তে থাকবে। বাড়তে বাড়তে এই সাম্যাবস্থা এসে সর্বোচ্চ হয়ে যাবে, যেটাকে টি ইকুয়াল টু 0 বলা হচ্ছে। আবার এখান থেকে সাম্যাবস্থা ক্রস করে যখন এদিকে যাবে, তখন বেগের মান কি হতে থাকবে? কমতে থাকবে। কমতে কমতে এখানে এসে আবার কি হবে? সর্বোচ্চ 0 হয়ে যাবে। বুঝতে পেরেছো? স্যার যদি সাম্যাবস্থা থেকে শুরু হয় ঘোরা আর তখন থেকে সময় কাউন্ট করি, তাহলে তো ওখানে স্থির থাকে না বস্তুটা, ওখানে বেগ স্থির থাকলে কি স্পন্দন গতি আছে নাকি? কি বলো তোমরা? স্থির থাকলে কি স্পন্দন গতি হয়? গতিতে থাকতে হবে এটা। ও জি স্যার। স্থির থাকলে কি স্পন্দন গতি হবে, নাকি এটা গতিশীল থাকতে হবে? গতিশীল থাকা অবস্থায় তোমার এটা কাউন্ট করতে হবে। আর এই যে সমীকরণটা আমরা বের করেছি, এটা তো সাম্যাবস্থা থেকে। এই জন্য টি ইকুয়াল টু 0 যে অবস্থা, এটাকে আমরা ওই সাম্যাবস্থা থেকে কাউন্ট করতেছি। গতিতে আছে বাট নট স্থির, এটা গতিশীল আছে কিন্তু। কিন্তু আমরা গতিশীল থাকা অবস্থায় আমরা মাঝের অবস্থাটাকে আমরা স্টার্ট করতেছি, ওই সময় টি ইকুয়াল টু 0। এটাই হচ্ছে বেগ বনাম সময় লেখচিত্র। একটু পড়া আগাইতে দাও। হ্যাঁ, এবারে চলে এসো, তোমরা পিছিয়ে আছে পড়াটা। এবার আর এগুলো টাইম দিয়ে তোমরা ইন্ডিকেট করে দিবে।
ওই যে পর্যায়কাল টি দিয়ে তোমরা এই বিন্দুগুলোকে ইন্ডিকেট করবে, এটা কত এটা কত, এই বিন্দুগুলো কত। তোমরা আমি কতদিন একটা করে দিয়েছি, বাকি এগুলো তোমরা করে নিবে, ঠিক আছে। এবারে চলে এসো ত্বরণ বনাম সময় লেখচিত্র। এখন বলো কে পারে ত্বরণ বনাম সময় লেখচিত্র? তার জন্য সমীকরণ কি বলো? ত্বরণ বনাম সময় লেখচিত্রের সমীকরণ কোনটা বলো? গত ক্লাসে করানো হয়েছে। স্যার ওমেগা ওমেগা স্কয়ার স্কয়ার এ সাইন ওমেগা সাইন ওমেগা টি। হ্যাঁ, ওমেগা স্কয়ার এ, ধন্যবাদ সবাইকে, সাইন ওমেগা টি। দেখো এখানে আবারও সাইন ফাংশনটা এসছে, কিন্তু ওই সরণের সাথে এটার একটু পার্থক্য আছে। কি পার্থক্য দেখো, এখানে মাইনাস এসছে, শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। তাহলে কি পারা যাবে না? এখন কি হবে বলো, এই লেখটা শুরু হবে কোত্থেকে এবং কোন দিক দিয়ে যাবে বলো, নিজেরা এখন বলতে থাকো। স্যার 0 পয়েন্ট থেকে মূল বিন্দু থেকে শুরু হবে, নিচের দিকে যাবে। ভেরি গুড, জিরো মূল বিন্দু তারপর থেকে আবার শুরু উপরে যাবে হবে, আবার। এরপরে ওখান থেকে নিচের দিক দিয়ে যাবে। কেন নিচের দিকে যাচ্ছে? এটা নেগেটিভ আছে, তার মানে এটা জিরো, এটা হচ্ছে প্লাস ওমেগা স্কয়ার এ। এগুলো সুন্দর করে লেবেলিং করে নিবে, এই যে আমি যেভাবে নিচ্ছি মাইনাস ওমেগা স্কয়ার এ। তোমরা তো স্কেল ধরে করবে, ফলে বাঁকাটা থাকবে না, একদম সুন্দর দেখা যাবে লেখচিত্রগুলো। তাহলে টি যদি জিরো হয় তাহলে সাইন ফাংশনটার মান কত হবে? শূন্য হয়ে যাবে, তাহলে ত্বরণ শূন্য হয়ে যাবে। তার মানে তোমার এখানে তোমার এই বিন্দুটা তৈরি হবে মূল বিন্দুতে। এবারে যেহেতু তোমার টি এর মান বৃদ্ধি পেলে সাইনের মান বৃদ্ধি পায়, বাট তার পূর্বে কিন্তু একটা নেগেটিভ সাইন আছে, তার মানে এটা ঋণাত্মক দিকে বৃদ্ধি পাবে। এই যে ঋণাত্মক দিকে বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ হয়ে তারপরে এইরকম চলতে থাকবে। এটাই হচ্ছে তোমার ত্বরণ বনাম সময় লেখচিত্র। ক্যাপিটাল এই পর্যায়কাল দিয়ে এই পয়েন্টগুলোকে ইন্ডিকেট করে নিবে তোমরা। হ্যাঁ, এটা হচ্ছে t/2, এটা হচ্ছে তোমার টি, এগুলো ইন্ডিকেট করবে কিন্তু তোমরা। লেখচিত্র অঙ্কনে কিছু নিয়ম আছে কিন্তু। অবশ্যই তোমরা টাইম গুলোকে 2t মানে দুইটা পর্যায়কাল পর্যন্ত ইন্ডিকেট করবে, যে এটাই হচ্ছে তোমার 2t পর্যন্ত। এরপরে মাঝের এই পয়েন্ট গুলোকে তোমার সময় কত আসে সেটা হিসাব করে বের করে নিবে। এটা হচ্ছে তোমার টি, তাহলে এটা কত হবে t/2, এটা কত হবে t/4, এভাবে বের করে নিবে। হ্যাঁ, এই পয়েন্ট গুলো যে সময়, এই সময়গুলো কিন্তু গ্রাফে ইন্ডিকেট করতে হবে, ঠিক আছে, লেখে চিহ্নিত করতে হবে সময়গুলো। তো এটাই হচ্ছে তোমার ত্বরণ বনাম সময় লেখচিত্র। এখন তিনটা কম্পেয়ার করলে কি জ্ঞান অর্জন হচ্ছে তোমার বলো? তিনটা যদি কম্পেয়ার করো তাহলে কি জ্ঞান অর্জিত হচ্ছে বলো তো? আচ্ছা, আমরা বলতে পারি না বলো তো, সরণ যখন সাম্যাবস্থা থেকে শুরু হয়ে ধনাত্মক দিকে বৃদ্ধি পাচ্ছে তখন ত্বরণটা কি হচ্ছে বলো তো? ত্বরণটা বাড়ছে। মূলবিন্দু থেকে শুরু হয়ে কোন দিকে যাচ্ছে বলো? বাড়ছে বললে কথা হবে না। কিয়া জাহান বলো, মানে কিয়া জাহান নিপু বলো। আচ্ছা, কিয়া জাহান নিপু ক্লাসে নাই, বাকিরা বলো। স্যার যখন বেগ বাড়তে থাকবে তখন যখন সরণ বাড়তে থাকবে তখন হচ্ছে ত্বরণটা বিপরীত দিকে মানে হচ্ছে সাম্যাবস্থার দিকে যেহেতু কাজ করবে সেজন্য হচ্ছে মাইনাস সাইনটা হবে, আর হচ্ছে সরণ বৃদ্ধির মূল সাথে সাথে কনসেপ্টটা ত্বরণের হচ্ছে মানটাও ত্বরণ বৃদ্ধি পাবে। যখন ধনাত্মক দিকে যখন বৃদ্ধি পাচ্ছে, সরণ যখন ধনাত্মক দিকে বৃদ্ধি পাচ্ছে, ত্বরণ তখন ঋণাত্মক দিকে বৃদ্ধি পাচ্ছে। এর অর্থ হলো যে ত্বরণ সরণের বিপরীত, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। ত্বরণ সরণের বিপরীত বলেই তো আমরা এইটা লিখি, তাই না? এই সমানুপাতিক মাইনাস এক্সটা লেখা হয়, সেটাই যে লেখ থেকে আমরা এগুলো পেয়ে যাচ্ছি। এই তাহলে এবারে দেখো, আর বেগের ক্ষেত্রে কি হচ্ছে বলো? বেগের ক্ষেত্রে তোমার সরণ যখন শূন্য, বেগ তখন কি সর্বোচ্চ। সর্বোচ্চ এই যে কম্পারেটিভ যে স্টাডি গুলো, এই কনসেপ্ট গুলো একটু এই গ্রাফ থেকে অ্যানালাইসিস করবে। এই তিনটা লেখ এক জায়গায় মানে এই যে একই সাথে যে আমি দেখানোর চেষ্টা করেছি, এখান থেকে অনেক কিছু শিখার আছে। শিখার কি, যে আমার যখন সাম্যাবস্থায় সরণ শূন্য তখন বেগটা কি সর্বোচ্চ, ত্বরণ কি শূন্য। এরপরে যদি সরণের মান বৃদ্ধি পায়, সরণের মান যদি বৃদ্ধি পায় তাহলে বেগের মান কি হচ্ছে দেখো, আস্তে আস্তে কমতেছে। কমতেছে। মানে কি দেখো, মানে হচ্ছে আমার হাতটা খেয়াল করে, এটা হচ্ছে সাম্যাবস্থা, স্থির না কিন্তু গতিতে আছে, বাট আমরা এই মুহূর্তটা আমরা বিবেচনা করছি। তাহলে এখানে বেগ কত বলো? ম্যাক্সিমাম। সরণ কি শূন্য, সরণ কি শূন্য, ত্বরণও শূন্য। আচ্ছা, এবারে বলো তো, এটা যখন আস্তে আস্তে উপরের দিকে যেতে থাকবে তখন কি সরণ বৃদ্ধি পাচ্ছে না? জি স্যার। সরণ বৃদ্ধি পাচ্ছে, পক্ষান্তরে বেগ কি হচ্ছে বলো? কমছে। কমতেছে। এই যে কমতে কমতে এই পয়েন্টে এসে বেগ স্থির হয়ে শূন্য হয়ে যাচ্ছে, যে এটাই হচ্ছে তোমার সেই বিন্দুটা, এই যে এখানে যে শূন্য হচ্ছে এটাই হচ্ছে সেই পয়েন্ট, ঠিক আছে। এরপরে আবার যখন এখন বলো তো, এখন এটা কোন দিকে যাবে? এখান থেকে বাম দিকে যাবে,
পজিটিভ। বাম দিকে জি, যাওয়া মানে স্যার। কি বলো? এটা বাম দিকে যাওয়া মানে কি? বেগের মান কি হতে থাকবে এখন বলো? বাড়তে থাকবে। বৃদ্ধি পেতে থাকবে। কিন্তু এটা কিন্তু কি ডিরেকশন কি হয়ে গেছে বলো? ঋণাত্মক হয়ে গেছে। ঋণাত্মক। ঋণাত্মক। এই যে সেটাই হচ্ছে তোমার গ্রাফের এই যে এই অংশটা, এই যে এই অংশটা ইন্ডিকেট করছে। তাহলে এই যে আমি যে তোমাদের ক্লুটা দিলাম, এই ক্লু ব্যবহার করে এই তিনটা লেখকে তোমরা অ্যানালাইসিস করবে। এই তিনটা লেখচিত্রকে অ্যানালাইসিস করবে যে সাম্যাবস্থায় কি হচ্ছে, তারপর উপরের দিকে গেলে সর্বোচ্চ অবস্থানে কি হবে, আবার এখান থেকে সাম্যাবস্থার দিকে গেলে কি ঘটনা ঘটতেছে, আবার এখান থেকে যখন বাম দিকে যাবে আবার সাম্যাবস্থার দিকে যাবে। এই যে ক্লুটা দিলাম, এই ক্লু ব্যবহার করে তোমরা এই তিনটা লেখ কম্পেয়ার করবে, কম্পারেটিভ স্টাডি করবে। তাহলে দেখবে যে এখান থেকে অনেক কিছু শিখার আছে। নিশ্চয়ই আমার মনে হয় তোমরা এখন পারবে। পারা যাবে? এবারে আমাদের আরেকটা লেখচিত্র এখানে বাকি আছে, সেটা হচ্ছে গত দিনে মনে হয় আমরা ত্বরণ বনাম সরণ লেখচিত্র করেছিলাম। একটা লেখচিত্র ওখানে বাকি আছে, সেটা হচ্ছে বেগ বনাম সরণ লেখচিত্র। বেগ বনাম সরণ। তো বেগ বনাম সরণ লেখচিত্রের ক্ষেত্রে সমীকরণ কি বলো? a = ওমেগা রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। এটা হচ্ছে বেগের সাথে সরণের যে রিলেশন সেটা। তো আমরা এখানে কয়টা কন্ডিশন অ্যাপ্লাই করি বলো তো? সরণের যে লেখচিত্রগুলো তিনটা, একটা x = 0, আর একটা হচ্ছে x = প্লাস a, আর একটা হচ্ছে x = মাইনাস a। এই তিনটা আমরা অ্যাপ্লাই করে আমরা লেখচিত্রটা তৈরি করব। তো আমরা এখানে স্ট্রাকচারটা তৈরি করে নিই। স্ট্রাকচারটা তৈরি করে এদিকে দিয়ে দাও x, আর এদিকে দিয়ে দাও বেগ v। বেগের সর্বোচ্চ মান কত? প্লাস ওমেগা a, আর সর্বনিম্ন মান কত? নিচের দিকে মানে সরি 0, এটা হচ্ছে 0, আর নেগেটিভ দিকে হচ্ছে সর্বোচ্চ কত? মাইনাস ওমেগা a। আচ্ছা, আর এবারে তোমার সর্বোচ্চ বিস্তার এখানে নাম দিয়ে দাও প্লাস এ, আর বাম দিকে নাম দিয়ে দাও কত? মাইনাস এ। আচ্ছা, এখন তোমরা নিজেরা বলো তো, তোমার যে পারো সে বলো, 1 নং কন্ডিশনটা অ্যাপ্লাই করলে ভি কত হবে সমীকরণ থেকে বলো। কুইক রেসপন্স করবে। ওমেগা এ। 1 নং সমীকরণ 1 নং কন্ডিশনটা অ্যাপ্লাই করলে ভি = ওমেগা এ। একটু আরেকটা ম্যাথমেটিক জ্ঞান এখানে একটু অ্যাপ্লাই করবে। হ্যাঁ, এই যে স্কয়ার রুট যে কাটাকাটি হয়, তো কোনো জিনিসের রুট যদি নেওয়া হয়, তাহলে এখানে যেহেতু আমাদের এখানে বেগের ডিরেকশন আছে, তাই না? ধনাত্মকের একটা দিক আছে, ঋণাত্মক একটা দিক আছে, বিপরীত একটা ডিরেকশন আছে। সুতরাং কোনো জিনিসের রুট করলে কিন্তু আমরা ম্যাথমেটিক্যালি বাস্তবে কি পাই বলো? প্লাস মাইনাস। প্লাস প্লাস মাইনাস মাইনাস পাই। এই জন্য আমরা এখানে কিন্তু ওই দুইটাই কনসিডারে নিয়ে আসতে হবে। হ্যাঁ, ওমেগা এ, ওমেগা এ। তাহলে যখন x = 0 কোথায়? সাম্যাবস্থায়, ওই যে মূল বিন্দুতে। তাহলে মূল বিন্দুতে বেগের কয়টা মান পাচ্ছি আমরা? দুইটা মান পাচ্ছি, একটা হচ্ছে প্লাস ওমেগা এ আর একটা মাইনাস ওমেগা এ। তাহলে এই যে সর্বোচ্চ উপরে একটা বিন্দু আমরা পাচ্ছি, নিচে আর একটা বিন্দু আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এটা দুইটা বিন্দু আমরা পেয়ে গেলাম। এবারে 2 নং কন্ডিশন অ্যাপ্লাই করো বলো। 2 নং কন্ডিশন যদি অ্যাপ্লাই করা হয় তাহলে v = 0 হয়ে যাবে। 3 নং কন্ডিশন অ্যাপ্লাই করলে v = কত হবে? 0 হয়ে যাবে। সেটাই তো হবে। তোমার স্পন্দন প্রতিসরণের কোন একটা কণা সর্বোচ্চ অবস্থানে গেলে বেগ কত হবে? 0 হয়ে যাবে, স্থির হয়ে যায়। জি। আবার সাম্যাবস্থা ক্রস করে যখন এই বাম প্রান্তে মাইনাস এ অবস্থানে যাবে, তখন বেগ কত হবে? 0 হবে। দেখো বুঝতে পেরেছো কিনা? সেটাই সমীকরণ থেকে আসতেছে। বুঝতে পেরেছো? জি স্যার। কি চুপচাপ থাকবা না একটু কথা বলতে থাকবা? আমি এত কথা বলি আর তোমরা হ্যাঁ বা না বলতে পারো না। তাহলে এই যে এই লেকচার যদি আমরা এখন যোগ করে দিই, তাহলে এইরকম একটা লেখচিত্র তৈরি হবে। এগুলো কিন্তু সরল লেখা না, হ্যাঁ, এগুলো বক্ররেখা হবে। আমারটা অত ভালো হবে না, এগুলো কার্ভ কিন্তু। তাহলে এই যে শেপটা এটা তৈরি হয়েছে, শেপটার নাম হচ্ছে কি বলো? প্যারাবোলা। উপবৃত্ত বলা হয় এটাকে। এটাকে বলা হয় উপবৃত্ত। তাহলে আমরা কি শিখলাম? বেগ বনাম সরণ লেখচিত্রের যে প্রকৃতি, এটার নাম কি বলো? উপবৃত্তাকার। উপবৃত্তাকার। এটা মনে রাখবে। হ্যাঁ, তাহলে যদি বেগ বনাম সরণ লেখচিত্র চাই, তাহলে এই সমীকরণটা আগে লিখতে হবে। এরপরে তিনটা কন্ডিশন ব্যবহার করবে, করে ডান দিকের যে স্ট্রাকচারটা আছে স্ট্রাকচারটা তৈরি করলে হয়ে যাবে। সো এটাই হচ্ছে বেগ বনাম সরণ লেখচিত্র। তাহলে আমাদের টোটাল কয়টা লেখচিত্র হয়েছে বলো? বলের ক্ষেত্রে আমরা 2টা করেছি, তারপরে সময়ের আমরা 3টা করলাম, এরপরে আমরা সরণ মানে বলের সাপেক্ষে সরণ 2টা হয়েছিল, এরপরে বেগ বনাম সরণ হলো আজকে, আর গত দিনে করেছিলাম ত্বরণ বনাম সরণ। মোটামুটি কয়টা হয়েছে? 7-8টা মনে হয় হয়ে গেছে তোমার লেখচিত্র। 7টা হয়েছে। এই লেখচিত্রগুলো মনে রাখবে। হ্যাঁ, এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন হয়, এমসিকিউ প্রশ্ন হয়, আবার অনুধাবনমূলক প্রশ্ন পরীক্ষায় হতে পারে। এগুলো একটু মনে রাখবে।
আচ্ছা, এবারে আরেকটা জিনিস গত দিনে করানো হয় নাই, সেটা হচ্ছে গত দিনে কি আমরা পর্যায়কাল এবং কম্পাঙ্ক বের করেছিলাম? একটু মনে করিয়ে দাও তো আমাকে, পর্যায়কাল বা কম্পাঙ্ক। না স্যার। আচ্ছা, স্যার, পর্যায়কালকে আমরা টি দিয়ে প্রকাশ করি আর না, স্যার, কম্পাঙ্ককে আমরা কিভাবে এফ দিয়ে প্রকাশ করি। আচ্ছা, তো এটা আমরা একটু ঝটপট দেখাবো, 2-3 মিনিট সময় নিব এখান থেকে। আচ্ছা, তো আমরা স্মরণের সমীকরণ লিখলাম x = a sin ওমেগা টি, আমরা আদি দশাটাকে শূন্য থেকে স্টার্ট করলাম। আচ্ছা, এখন আমরা এখানে এই x প্রাইম দ্যাট ইজ ইকুয়াল টু a sin ওমেগা ওমেগা রেখে দিলাম, আর এই টি যে সময়টা আছে এই সময়ের সাথে আরেকটা ফ্যাক্টর আমরা যোগ করতেছি 2π/ওমেগা। এটা আমি যোগ করতেছি কেন? কারণ এটা আমার জানা আছে, এটা তোমার আমার জানা আছে বলে আমি এই সময়টার সাথে এটা আমি যোগ করলাম। করলে কি ঘটনা ঘটতেছে সেই ব্যাখ্যাটা আমি এখন দিচ্ছি। তাহলে এখন দেখো, আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে a sin ওমেগা দ্বারা ভিতরে গুণ করে দাও, তাহলে এখানে কি হবে? ওমেগা টি প্লাস ওমেগা প্লাস 2π তৈরি হচ্ছে। দ্যাট ইজ ইকুয়াল টু a sin 2πটা যদি আমরা প্রথমে নিয়ে আসি আর ওমেগা টিটাকে একটু পরে নিয়ে গেলাম। এবার এটা কোয়াড্রেন্ট অ্যাপ্লাই করো, তো চতুর্ভাগ অ্যাপ্লাই করো, 9-10 এর যে পড়াটা জানা আছে সেটা অ্যাপ্লাই করো। তাহলে এখানে কি তৈরি হবে? a sin ওমেগা sin টি ওমেগা ওমেগা টি টি। দ্যাট ইজ ইকুয়াল টু, আবার আগের সরণটা তুমি ফেরত পাচ্ছ। তাহলে আমার এখন বলো তো, এই যে আমি এখানে যে টি সময়ের সাথে একটা সময় যে আমি যোগ করেছি, এই সময় যোগ করার কারণে কি আমার সরণের কি কোনো পরিবর্তন হয়েছে, নাকি ওই কণাটা একটা গতি সম্পন্ন করে আবার আগের স্যার, অবস্থানে ফিরে গিয়েছে? আগের অবস্থানে ফিরে গিয়েছে। তাহলে এই সময়ের মাঝে কি ঘটনা সংঘটিত হয়েছে বলো? কি ঘটনা ঘটেছে ওই কণাটার? একটা পর্যায়কাল সম্পন্ন হয়েছে। একটা পূর্ণ ঘূর্ণন পূর্ণ বা স্পন্দন। একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন হয়েছে বা একটা পূর্ণ পর্যায় সম্পন্ন হয়েছে। তাহলে যে কেন আমরা বলছি, কেননা আমরা এই যে টি এর সাথে যে 2π/ওমেগা যোগ করলাম, সেটা করার পরেও আমি দেখতে পাচ্ছি যে এখানে সরণের কোনো পরিবর্তন হয় নাই। সরণের পরিবর্তন না হওয়া মানে কি তাহলে কণাটা স্থির ছিল? না, সময় তো অতিবাহিত হয়েছে। তাহলে সময় অতিবাহিত হয়ে যেহেতু এই কণাটার সরণের কোনো পরিবর্তন হয় নাই, তার মানে বুঝতে হবে যে এই কণাটা যে স্থানে ছিল সেই স্থানে একটা পূর্ণ গতি সম্পন্ন করে আবার ওই স্থানে ফিরে এসেছে। বিধায় তুমি আবার ওই সরণটা তুমি কি পেয়েছো? ফেরত পেয়েছো। তাহলে এই যে আমরা টি সময়ের সাথে যে ফ্যাক্টরটা আমরা যোগ করেছি, এই সময়টাকে এখন আমরা কি নামকরণ করতে পারি বলো? পর্যায়কাল। পর্যায়কাল। তাহলে সেই পর্যায়কাল টি দ্যাট ইজ ইকুয়াল টু আমরা পেলাম কত? 2π/ওমেগা দ্যাট ইজ ইকুয়াল টু 2π ডিভাইডেড, আর ওমেগা মানে কি জানি আমরা বলো? √k/m, মনে আছে? ওমেগা স্কয়ার ইকুয়াল টু কি ধরেছিলাম আমরা বলো? k/m। তাহলে ওমেগা ইকুয়াল টু কত হবে? √k/m। তাহলে ফাইনালি আমরা যদি এটা গুণ করে দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি t ইকুয়াল টু 2π√m ডিভাইডেড k। এই যে সমীকরণটা তৈরি হলো, এই সমীকরণ ব্যবহার করে আমরা কি বের করতে পারি? স্পন্দন গতির ক্ষেত্রে পর্যায়কাল বের করতে পারি। দেখো যে সমীকরণটা আনার ব্যাপারে কারো কোনো সমস্যা আছে কিনা একটু বলো। না স্যার। আচ্ছা, তো স্যার। পর্যায়কাল পেয়ে গেলে কম্পাঙ্ক পাবে না? কম্পাঙ্ক f ইকুয়াল টু কি? 1/t 1/t। দ্যাট ইজ ইকুয়াল টু 1/2π √k টা এখন উপরে চলে যাবে আর K m by থাকবে নিচে আসবে। তাহলে এই যে সমীকরণটা ব্যবহার করলে আমরা কি পেয়ে যাব? কম্পাঙ্ক পেয়ে যাবে। অর্থাৎ তুমি পর্যায়কাল বের করতে পারলেই তো কম্পাঙ্ক পেয়ে যাবে, তার 1/t করলে তুমি কম্পাঙ্ক পেয়ে যাবে। এখন বলো তো এই সমীকরণগুলোতে স্পন্দন গতি সম্পন্ন কণাটার যে বিস্তার, এই যে ক্যাপিটাল এ, এই বিস্তারটা কি ওই সমীকরণে দেখা যাচ্ছে? এই যে পর্যায়কাল বা কম্পাঙ্কের যে সমীকরণ? না। না স্যার। তাহলে এই এই যে তোমার পর্যায়কাল বা কম্পাঙ্ক যেটাই বলো না কেন, এটা কি বিস্তারের উপরে ডিপেন্ড করবে নাকি করবে না বলো? করবে না। করবে না। তাহলে এখন আমাকে বলো তো, স্পন্দন গতি সম্পন্ন কোন একটি কণার বিস্তার ধরো 4 সেন্টিমিটার, এবং এই অবস্থায় এই কণাটার পর্যায়কাল হচ্ছে টি, কম্পাঙ্ক হচ্ছে এফ। এখন যদি অর্থাৎ বিস্তার এটা a ইকুয়াল টু 4 সেন্টিমিটার করা হয়েছে, এখন আমি ধরো বিস্তার a ইকুয়াল টু ধরো অর্ধেক করে দিলাম, ধরো 2 সেন্টিমিটার, তাহলে পর্যায়কাল এবং কম্পাঙ্কের কিরূপ পরিবর্তন হবে? একই থাকবে। কি থাকবে? ভেরি গুড, কারণ অনেক বিস্তার উত্তর দিতে পেরেছো। না। ওইটাই থাকবে, ওইটার কোনো পরিবর্তন হবে না। কেন হবে না? তাহলে কোন জায়গা থেকে তোমরা এই সেন্সটা তোমাদের ডেভেলপ হয়েছে বলো? সমীকরণ থেকে আমাদের সেন্সটা কারণ ডেভেলপ বিস্তার হয়েছে। তো সমীকরণে যেহেতু পর্যায়কাল বা কম্পাঙ্কের সমীকরণে যেহেতু আমার ওই যে বিস্তার রাশিটি নাই, সুতরাং স্পন্দন গতির ক্ষেত্রে পর্যায়কাল এবং কম্পাঙ্ক বিস্তারের উপরে নির্ভর করে না। কার উপরে নির্ভর করে তাহলে? সমীকরণ থেকে বলতে দাও। ভরের উপর। ভরের উপর নির্ভর করে। এটা হচ্ছে টি সমানুপাতিক √m যখন k স্থির, আর আরেকটা কি বলতে পারে? টি সমানুপাতিক 1/√k যখন কি m স্থির।
তার মানে কি MC স্পন্দন গতির ক্ষেত্রে পর্যায়কাল দুইটা রাশির উপরে নির্ভর করে। একটা হচ্ছে তোমার ভরের উপরে, যখন নির্দিষ্ট স্প্রিং থাকবে, নির্দিষ্ট স্প্রিং হলে কে কনস্ট্যান্ট, তো তুমি যদি ভর পরিবর্তন করো, যে ডান প্রান্তে যে mkg ভরে কণা যুক্ত করা হয়, তাহলে সেই ভরের সাথে কিভাবে পরিবর্তিত হচ্ছে, বর্গমূলের সমানুপাতিক। আর যদি তুমি ভর স্থির রাখো, স্প্রিং যদি পরিবর্তন করো, ধরো চিকন তার দ্বারা একটা স্প্রিং তৈরি করেছো, মোটা তার দ্বারা একটা স্প্রিং তৈরি করেছো, তাহলে সেক্ষেত্রে কে এর মানটা কি হবে বলো তো, আলাদা হবে। বর্গমূলের ব্যস্তানুপাতিক। তো সেটা হচ্ছে বর্গমূলের ব্যস্তানুপাতিক হারে পরিবর্তন হবে। তাহলে পর্যায়কাল এই দুটা রাশির উপরে নির্ভর করে, একটা হচ্ছে ভরের উপরে, সংযুক্ত কণার ভরের উপরে, আর আরেকটা হচ্ছে তোমার স্প্রিং ধ্রুবকের উপরে। দেখো তো এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা সবাই? জি জি স্যার। স্যার। আচ্ছা, এবারে এই অঙ্কটার উত্তর দাও তো তোমরা, পারো কিনা দেখি। ধরো তোমার এটা একটা স্প্রিং, হ্যাঁ, এই স্প্রিং এর এই প্রান্তে ধরো তুমি 10 কেজি ভরে একটা কণা যুক্ত করেছো, 10 কেজি, এম এর মানটা বলা হচ্ছে 10 কেজি। এখন ধরো এই কণাটাকে ধরো তুমি টেনে ছেড়ে দিচ্ছ, সর্বোচ্চ অবস্থানে টেনে ছেড়ে দেওয়া হলো, এম কেজি ভরে কণা এই জায়গায় এসছে। তো কতটুক টেনে ছেড়ে দিলে এটা x = 0, তো সর্বোচ্চ কতটুক দূরত্ব টেনে ছেড়ে দেওয়া হলো, এইটাকে নামকরণ করা হচ্ছে ধরো তোমার 30 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এটাকে 30 সেন্টিমিটার দূরত্ব টেনে ছেড়ে দেওয়া হলে সে সর্বোচ্চ 30 সেন্টিমিটার তোমার বিস্তার সহকারে এটা কম্পিত হতে থাকে বা স্পন্দিত হতে থাকে। তো এখন বলো তো, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, বিস্তার কত বলো? 30 সেন্টিমিটার। বাকিরা একটু রেসপন্স করো, অনেকে তো ক্লাসে মনোযোগী না, যারা মনোযোগী তারা কথা বলো। সর্বোচ্চ কত দূর দূরত্ব টেনে ছেড়ে দিয়েছো বলো? 30 সেন্টিমিটার। সেটাই বিস্তার। 30 সাম্যাবস্থা হতে ডানে বা বামে সর্বাধিক যে দূরত্বটা, সেটাই কি বিস্তার। তাহলে আমাদের এখানে এর মান কত বলা আছে বলো? a = বলা আছে তোমার 30 সেন্টিমিটার, মিটারে নিয়ে যাবে। m এর মান কত বলা আছে? m এর মান বলা আছে 10 কেজি। ঠিক আছে, আর এখানে ধরো আমি k এর মানটা বলে দিলাম, ধরো k = 50 নিউটন পার মিটার, স্প্রিং ধ্রুবকের মানটা এখানে বলা আছে। এখন আমরা যদি এখান থেকে এই কণাটার পর্যায়কাল বের করতে চাই, তাহলে কি পারা যাবে বলো? পর্যায়কাল বা কম্পাঙ্ক 2 পাই কত? 2 পাই m/k। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে কত সেকেন্ড হয় বাসায় পরে করবে, এখন আর করার দরকার নাই। এবারে টি পেয়ে গেলে কি পেয়ে যাবে? কম্পাঙ্ক পেয়ে যাবে। 1/t করলে যা হবে তত কম্পাঙ্ক পেয়ে যাবে। কম্পাঙ্কের একক হচ্ছে তোমার হার্টজ। তাহলে কম্পাঙ্ক হয়ে গেল। তাহলে আমরা এই অঙ্কের ডাটায় কয়টা তথ্য দিয়েছি? আমরা এই অঙ্কের কয়টা ডাটা দিয়েছি? আমরা 3টা। একটা হচ্ছে তোমার সংযুক্ত কণার ভর বলা আছে, এরপরে স্প্রিং ধ্রুবক বলা আছে, আর আমরা সর্বোচ্চ কত দূরত্ব টেনে ছেড়ে দিয়েছি সেটা বলা আছে, বিস্তার বলা আছে। তো আমরা তাহলে পর্যায়কাল এবং কম্পাঙ্ক পেয়ে গেলাম। এবারে বলো তো, এখন ওই রাশিগুলো বের করা যাবে না? আমরা গতদিনে যেগুলো বের করেছিলাম, ওই যে v = Vmax, যেটা Vmax = ওমেগা a। তো ওমেগা মানে কত বলো? 2 পাই ডিভাইডেড t ইনটু a। তাহলে t জানা, a জানা, পাই হচ্ছে 3.14। তাহলে আমরা সর্বোচ্চ বেগ পেয়ে যাব, ক্যালকুলেশন বাসায় করে নিবে। সর্বোচ্চ ত্বরণ কত? a max = কত? ওমেগা ওমেগা স্কয়ার স্কয়ার a। তাহলে সর্বোচ্চ ত্বরণটাও আমরা পেয়ে গেলাম। ওকে, আচ্ছা, এবারে বলো তো, আমরা যদি এটা বের করতে চাই, যে ধরো তোমার x = 1 সেন্টিমিটার দূরত্বে, আচ্ছা ধরো 1 না দিয়ে আমি আর একটু বেশি দিয়ে দিই, 5 সেন্টিমিটার দূরত্বে কণাটির বেগ কত হবে? এত দূরত্বে কণাটির বেগ কত হবে, ত্বরণ কত হবে? তাহলে কি করবে বলো? 5 সেন্টিমিটার দূরত্বে কণাটার বেগ কত হবে? ওমেগা স্কয়ার মাইনাস x স্কয়ার, ওইটা বসাবো। হ্যাঁ, v = ওমেগা √(² - x²). দেখো তো সবগুলো মান জানা আছে না? ওমেগা মানে 2 পাই/t, ওই যে t এর মান আমাদের বের করা হয়ে গেছে অলরেডি। 2 পাই ডিভাইডেড t √(² এর মানও জানা, x এর মান, ওই যে x এর মানটাই হচ্ছে তোমার 5 সেন্টিমিটার আছে, মিটারে নিয়ে যেতে হবে কিন্তু। তাহলে এটা বের করবে। হ্যাঁ, একটা অঙ্ক দিয়ে আমি সবগুলো কভার করে দিচ্ছি। আচ্ছা, এবারে ত্বরণ কত হবে? ত্বরণ a = কত? -ওমেগা²x, that is equal to -2 পাই/t তার উপরে হোল স্কয়ার ইনটু x। x এর মান হচ্ছে যে 5 সেন্টিমিটার। তাহলে আমরা ত্বরণ পেয়ে গেলাম। দেখো এইটুকু বুঝতে পেরেছো কিনা? দেখো আমরা একটা ডাটা দিয়ে, 3টা ডাটা দিয়ে সবগুলো বের করলাম, পর্যায়কাল, কম্পাঙ্ক, সর্বোচ্চ বেগ, সর্বোচ্চ ত্বরণ, আবার যে কোনো সরণে বেগ কত হবে, ত্বরণ কত হবে। ক্লিয়ার হয়েছে সবাই? জি স্যার। আচ্ছা, এবারে যদি আমি এটা বলতাম, কি যে বলা হলো যে তোমার t = ধরো 2 মিলিসেকেন্ড পরে কণাটার সরণ কত হবে, বেগ কত হবে, ত্বরণ কত হবে, তিনটাই চাওয়া হচ্ছে।
এক্স কমা ভি কমা এ ইকুয়াল টু হোয়াট? কার সাপেক্ষে চেয়েছি আমি, বলো? সময় রেখে। সময়ের সাপেক্ষে। তাহলে সময়ের সাপেক্ষে তো গত দিনে জ্ঞান দিয়েছে এগুলো। সময়ের সাপেক্ষে সরণ বের করা ফর্মুলা কি? এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। এ সাইন ওমেগা টি প্লাস ল্যামডা, ল্যামডা দরকার নাই, আদি দশা শূন্য সরি ধরে করবে। ডেল্টা। আচ্ছা, তো তাহলে সেক্ষেত্রে এখন বলো এ এর মান জানা ওমেগা 2 পাই বাই টি ক্যাপিটাল টি, কিন্তু সেটা জানা ক্যাপিটাল টি জানার এই ছোট হাতের টি কোন সময় বলো? এই যে 2 মিলি সেকেন্ড। কি সবাই কি কথাটা নিতে পেরেছো আমি কি বোঝাতে চাচ্ছি? জি স্যার। বাকিগুলো আর বের করতে পারবে না এখন। এই যে ভি ইকুয়াল টু কত? ওমেগা এ কজ অফ ওমেগা টি। নিজেরা পারবে কিন্তু অঙ্কগুলো করতে হবে, কিন্তু অনেক ধারণা দিচ্ছি, অঙ্কগুলো করে নিবে। আর এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার এ সাইন অফ ওমেগা টি। ক্যালকুলেশন করে মাইনাসটা রাখার দরকার নাই, বেগের মানটা তোমরা ক্যালকুলেশনে রাখবে। তো দেখো, তাহলে আমরা সময় সাপেক্ষে আমরা এই সমীকরণগুলো ব্যবহার করে আমরা কি বের করতে পারি? বেগ বের করতে পারি, তো সরণ বের করতে পারি এবং ত্বরণ বের করতে পারি। তো দেখো তো এই অঙ্কটার ব্যাপারে কারো কোনো সমস্যা আছে কিনা একটু বলো। না স্যার। এই তাহলে মোটামুটি আমাদের এখান থেকে পর্যায়কাল কম্পাঙ্ক রিলেটেড এবং এই সমীকরণগুলো ব্যবহার করে আমরা কিভাবে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশন করতে পারি সেই বিষয়গুলো আমাদের এখান থেকে হয়ে গেল। আচ্ছা, এবারে আমরা এখন এনার্জি ক্যালকুলেশন করব। স্পন্দন গতির ক্ষেত্রে আমরা শক্তি বের করতে চাচ্ছি। তো শক্তির ক্ষেত্রে আমরা শর্টকাট একটা অ্যাপ্লাই করব। শক্তির ক্ষেত্রে আমরা বলো স্প্রিং বিভব শক্তি বা তোমার স্প্রিং পটেনশিয়াল এনার্জি আমরা বের করেছিলাম কার শক্তি ক্ষমতা অধ্যায়, সেটা কত ছিল বলো? P equal to half k x square। তো বলো তো এই সমীকরণ ব্যবহার করে আমরা কখন বিভব শক্তি বের করব? কার সাপেক্ষে বলো? সরণের সাপেক্ষে, x এর সাপেক্ষে। সরণের সাপেক্ষে। আচ্ছা, এবারে আমরা গতি শক্তি বের করব E কে, দ্যাট ইজ ইকুয়াল টু হাফ m কি v স্কয়ার। তো দ্যাট ইজ ইকুয়াল টু হাফ m, আর v মানে কি বলো? ওমেগা রুট ওভার কি স্কয়ার মাইনাস x স্কয়ার। সরণের সমীকরণটা অ্যাপ্লাই করে এখানে v এর যে সমীকরণটা আছে তার উপরে আবার কি করতে হবে? স্কয়ার করতে হবে। তাহলে ফাইনালি আমরা এখানে পেয়ে যাব হাফ m, আর ওমেগা এখানে ওমেগা স্কয়ার হয়ে যাবে, কিন্তু ওমেগা স্কয়ার মানে কত বলো? k ডিভাইডেড m ইনটু রুটটা আউট হয়ে যাবে এখন s স্কয়ার মাইনাস x স্কয়ার। দেখো এই লাইনটা বোঝা গেল কিনা এটা আমাকে বলো, রেসপন্স করো। জি স্যার। তাহলে আমরা এখন এই v ইকুয়াল টু মান বসানোর পরে ক্যালকুলেশন করে লাস্টে যে রেজাল্টটা পাচ্ছি m আর m কি হবে? কাটাকাটি হবে। তাহলে ফাইনালি আমরা পেয়ে যাচ্ছি হাফ k ইনটু s স্কয়ার মাইনাস কি x স্কয়ার। এই যে সমীকরণটা তৈরি হলো, এটা ব্যবহার করে আমরা কি বের করতে পারবো বলো? গতি শক্তি বের করতে পারবো। কার সাপেক্ষে? সরণের সাপেক্ষে। সরণের সাপেক্ষে। তাহলে আমরা এটা ব্যবহার করে পটেনশিয়াল এনার্জি বের করবো, আর এটা ব্যবহার করবে কাইনেটিক এনার্জি বের করবো। কার সাপেক্ষে? সরণের সাপেক্ষে। তো এই দুইটা যোগ করলে আমরা কি পেয়ে যাবো বলো তো? টোটাল এনার্জি পেয়ে যাবো। তো টোটাল এনার্জি কত? E দ্যাট ইজ ইকুয়াল টু কি লিখবো আমরা? পটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি। তো দ্যাট ইজ ইকুয়াল টু পটেনশিয়াল এনার্জি হচ্ছে হাফ কে এক্স স্কয়ার, আর কাইনেটিক এনার্জি হচ্ছে যে সমীকরণটা। তাহলে এখানে লিখো, তাহলে হাফ কে আমি এটা একবারে লিখতে চাচ্ছি, গুণ করে দিচ্ছি এ স্কয়ার মাইনাস হাফ কে ইনটু এক্স স্কয়ার। আমি একবারে করেছি, গুণ করে দিয়েছি। এই লাস্টের টার্ম আর প্রথমের টার্মটা কি হচ্ছে? ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে ফাইনালি আমরা পেয়ে যাচ্ছি E দ্যাট ইজ ইকুয়াল টু হাফ কে ইনটু এ স্কয়ার। এটাই হচ্ছে স্পন্দন গতির ক্ষেত্রে ম্যাক্সিমাম এনার্জি, সর্বোচ্চ শক্তি। সেটা কত? হাফ কে এ স্কয়ার। তাহলে এই সর্বোচ্চ শক্তিটা কি হবে? তোমার ট্রান্সফার হবে। যে কখনো সর্বোচ্চ শক্তির মধ্যে দুটো এনার্জি আছে, একটা হচ্ছে তোমার কাইনেটিক এনার্জি আর একটা পটেনশিয়াল এনার্জি। তাহলে আমার পটেনশিয়াল এনার্জি যদি কমে যায় তাহলে কাইনেটিক এনার্জি কি হবে? বেড়ে যাবে, বৃদ্ধি পাবে। আলটিমেট আমার মোট শক্তির মানটা সবসময় কি থাকবে? হাফ কে স্কয়ারই থাকবে। এই সমীকরণটা হচ্ছে স্পন্দন গতির ক্ষেত্রে শক্তির সমীকরণ। দেখো এই সমীকরণটা বুঝতে পেরেছি কিনা এটা আমাকে বলো। স্যার ইপি বেড়ে গেলে ই কে কমবে? হ্যাঁ বলো, আমি বুঝি নাই। স্যার কাইনেটিক এনার্জি যদি কমে যায় তাহলে কি ইপি বেড়ে যাবে, মানে পটেনশিয়াল এনার্জি বেড়ে যাবে। তো কি হবে বলো? শক্তি নিত্যতার সূত্র কি বলে? তোমার কি জানা আছে? যাত্রী শক্তি নিত্যতার সূত্রে আমরা কি জানি? শক্তির কোনো ধ্বংস হয় না। একটু পড়ো, হ্যাঁ ভালো করে লেখাপড়া করো, এগুলো নরমাল সেন্স, এগুলো 8-9 এর পড়া। যে তোমার যান্ত্রিক শক্তির ক্ষেত্রে যেটা গতিশক্তি আর বিভব শক্তি দুইটা এনার্জি আছে, গতিশক্তি বেড়ে গেলে বিভব শক্তি অবশ্যই কমে যাবে। কেন কমবে? মোট শক্তি কি পরিবর্তন হবে? মোট শক্তি সবসময় একই থাকবে না। তো তোমরা এই যে প্রশ্নগুলো করছো এগুলো তো 8-9 এর প্রশ্ন। আমার যদি গতিশক্তি বেড়ে যায় তাহলে বিভব শক্তিকে কমতে হবে না, মোট শক্তি তো আমার হাফ কে স্কয়ার রাখতে হবে। মোট শক্তির তো কোনো পরিবর্তন নাই, শক্তি নিত্যতার সূত্র তো সেটাই।
এই জন্য মনোযোগ সহকারে পড়ো, হ্যাঁ, ফিজিক্স একটু মনোযোগ দিতে হবে, তাছাড়া ভালো করতে পারবে না। জ্ঞান আছে তোমাদের, প্রশ্ন করতেছে ভালো, কিন্তু প্রশ্নগুলো আরেকটু ম্যাচিউর প্রশ্ন করো, তাহলে তোমরা আরো অনেক কিছু জানতে পারবে। ঠিক আছে, তাহলে তোমার এক্ষেত্রে আমরা যেটা বললাম যে মোট এনার্জি তো হাফ কে স্কোয়ার, এখন মোট এনার্জিতে পরিবর্তন হবে না। ধরো মোট এনার্জি হচ্ছে ধরো 100 জুল, এখন কি আমার মোট এনার্জি 120 জুল হবে? সেটা তো হবে না। না স্যার। তোমার এখানে গতিশক্তি যদি বেড়ে যায় তাহলে অবশ্যই মোট এনার্জি 100 জুল রাখতে গেলে, গতিশক্তি বেড়ে গেলে বিভব শক্তিকে অবশ্যই কি হতে হবে? কমে যেতে হবে। কমতে হবে। তাছাড়া তো মোট এনার্জি চেঞ্জ হয়ে যাবে। শক্তি নিত্যতা সূত্র তো সেটা বলে না। শক্তি নিত্যতা সূত্র তো বলে যে মোট এনার্জির কোনো পরিবর্তন নাই, ইভেন ধ্বংসও নাই, সৃষ্টিও নাই। তাহলে কি হচ্ছে? একটা এনার্জি আরেকটা এনার্জিতে কনভার্ট হচ্ছে। সাবা, বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, তোমার আবার কি মন খারাপ করতেছে নাকি আমি এই যে বলতেছি? ঠিক আছে, প্রশ্ন করতেছে, অনেক ভালো, ধন্যবাদ। প্রশ্ন করলে অনেক কিছু শেখা যায়, অনেক কথা আমি বলছি সেগুলো থেকে অনেক কিছু শেখা যাচ্ছে। এই তাহলে আমরা মোট এনার্জি পেয়ে গেলাম, এটা হচ্ছে সরণের সাপেক্ষে আমরা এই এনার্জিটা বের করেছি, পটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি। এবারে চলে আসো সময়ের সাপেক্ষে আমরা বের করব। সময়ের সাপেক্ষে বের করা তোমরা এখন মনে হয় নিজেদেরই পারা দরকার, দেখে আমি একটু লিখে দিই, তোমরা একটু লাইনের সামনে আগাইতে পারো কিনা। আমি লিখতেছি, দেখো, হাফ কে ইন্টু এক্স স্কোয়ার। তো দ্যাট ইজ ইকুয়াল টু আমরা কি লিখবো? হাফ কে ইন্টু, আর এক্স মানে আমাদের জানা আছে না, এ সাইন ওমেগা টি। হ্যাঁ, তাহলে আমরা এটা অ্যাপ্লাই করে দিব, তার উপরে স্কোয়ার করে দাও একবারে, তাহলে হাফ কে স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি। এটাই হচ্ছে তোমার স্পন্দন গতির ক্ষেত্রে সময়ের সাপেক্ষে পটেনশিয়াল এনার্জি। দেখো তো সবাই কথাটা নিতে পেরেছে কিনা? নাফিসা আক্তার, নুসরাত জাহান, পূজা বণিক। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, বাকিদের নাম বলতেছি না, সবাই আছো, সবাইকে ধন্যবাদ। এবারে চলে আসো কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি ই কে দ্যাট ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার, অর্থাৎ আমার সামনে যে নামগুলো আছে ওইগুলো বলতেছি, মাঝে মাঝে আমি নিচে গিয়েও নামগুলো অনেক সময় বলি। নূরে নাজাত, সাইদা তাজরিন, শুনতে পাচ্ছ? নওশিন 290। জি স্যার। হ্যাঁ, তো একজন রেসপন্স করেছে, বাকি দুইজন রেসপন্স করে নাই। তো যাই হোক, তাহলে রেসপন্স না করার অর্থ কি বলো? নাফিসা আক্তার বলো। স্যার অন্য জায়গাতে আছে মনে হয়। আচ্ছা, এখন ভি কে আমরা সরিয়ে দিব, বলো তো ভি এর সময়ের সমীকরণ কি? ভি ইকুয়াল টু ওমেগা এ কত কজ অফ ওমেগা টি। হ্যাঁ, এটা আমরা ব্যবহার করব। আচ্ছা, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু ভি এর উপরে স্কয়ার করে দাও একবারে, তাহলে আমরা যদি করি তাহলে ওমেগা স্কয়ার এ স্কয়ার কজ স্কয়ার কি ওমেগা টি। আচ্ছা, এখন বলো তো এই ওমেগা স্কয়ারটাকে আমরা রিপ্লেস করে দিব, ওমেগা স্কয়ার দ্যাট ইজ ইকুয়াল টু কে ডিভাইডেড এম। তাহলে এই ওমেগা স্কয়ার কে যদি আমরা কে বাই এম দিয়ে রিপ্লেস করে দিই তাহলে এই এম আর এম কি হবে? কাটাকাটি হবে। তাহলে কাটাকাটি হলে ফাইনালি আমরা কি পাচ্ছি? কে দ্যাট ইজ ইকুয়াল টু হাফ কে স্কয়ার কজ স্কয়ার ইনটু ওমেগা টি। এই যে সমীকরণটা তৈরি হলো, এটাই হচ্ছে স্পন্দন গতির ক্ষেত্রে কাইনেটিক এনার্জি। আর উপরে যেটা পেলাম সেটা হচ্ছে স্পন্দন গতির ক্ষেত্রে পটেনশিয়াল এনার্জি উইথ রেসপেক্ট টু টাইম। সময়ের সাপেক্ষে যদি পটেনশিয়াল এনার্জি বা গতিশক্তি চাই, কাইনেটিক এনার্জি চাই, আর এই দুটো সমীকরণ ব্যবহার করতে হবে। আর সরণের সাপেক্ষে চাইলে ওই যে উপরে যেটা আমরা অ্যানালাইসিস করলাম এই দুটো সমীকরণ ইউজ করতে হবে। এখন বলতো এই যে সময়ের যে দুটো সমীকরণ আমরা পেলাম, পটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি, এই দুটো যদি যোগ করি তাহলে আমরা কোন এনার্জি পাবো? টোটাল মোট এনার্জি। শক্তি হাফ কে স্কয়ার। টোটাল এনার্জি কত হবে বলো? হাফ কে ইনটু স্কয়ার, এটা তো পরিবর্তন হবে না। না স্যার। কিভাবে আসছে বলো তো? এই যে তোমার হাফ স্যার কে যোগ করে দিলেই হবে। যোগ করে দিলেই হয়ে যাবে। যোগ করে দিয়ে আরেকটু কাজ করতে হবে। ধরো সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার আর কজ স্কয়ার এর ইকুয়ালস টু 1, সেটা অনুযায়ী হ্যাঁ, সাইন স্কয়ার ওমেগা টি প্লাস কজ স্কয়ার ওমেগা টি দ্যাট ইজ ইকুয়াল টু 1। তাহলে আমার ফাইনালি আমি পেয়ে যাচ্ছি হাফ কে স্কয়ার। তাহলে আমরা এই যে মোট এনার্জি তো ওটাই থাকবে, আমার তুমি সরণের সাপেক্ষে বের করো আর সময়ের সাপেক্ষে বের করো, যাই করো না কেন মোট এনার্জি তো সবসময় ওটাই থাকবে, হাফ কে স্কয়ারই থাকবে। কিন্তু এটার কি হবে? কনভার্ট হবে। তোমার গতিশক্তি বেড়ে গেলে বিভব শক্তি কমে যাবে, মোট শক্তি আমরা ওটাই থাকবে, হাফ কে স্কয়ারই থাকবে। তো এটাই হচ্ছে তোমার সময়ের সাপেক্ষে আমরা গতিশক্তি এবং বিভব শক্তি বের করলাম। আচ্ছা, এখন আমি এইগুলোর আবার লেখচিত্র আছে, লেখচিত্রের দিকে আমি একটু যাব। তো তার আগে একটু আমাকে বলো তো এখানে পটেনশিয়াল এনার্জির ক্ষেত্রে কি ফাংশন এসছে তোমরা নিজেরা বলো। সাইন ফাংশন এসছে, সময়
আর কাইনেটিক এনার্জি কোন ফাংশনটা এসছে বলো তো? কস ফাংশন এসছে। আচ্ছা, এখন সাইন ফাংশন কস ফাংশনের লেখচিত্র আমরা আজকেই করেছি। এই যে উপরের দিকে ওই যে বেগ বনাম সময় বা সরণ বনাম সময় যে লেখচিত্রগুলো আছে, এই যে এই লেখচিত্রগুলো আমরা করে এসেছি না? এই যে এইগুলো। আচ্ছা, এখন যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি যে বিভব শক্তি বনাম সময় আর গতি শক্তি বনাম সময় লেখচিত্র করো, তাহলে কি পারা যাবে? জি স্যার। আচ্ছা, কিভাবে পারবে একটু বলো। তোমার নুসরাত জাহান বলো। নুসরাত জাহান বলো তো। আমি একটু তোমাকে হেল্প করতেছি, দেখো। নুসরাত জাহান আনমিউট করো। আমি হেল্প করতেছি। ইকুয়াল টু এ সাইন, নুসরাত জাহান একটু দেখো আমি কি লিখতেছি, ওমেগা টি। আর ভি ইকুয়াল টু ছিল ওমেগা এ কজ অফ ওমেগা টি। এই কনসেপ্ট গুলো ডেভেলপ করো, হ্যাঁ, তাহলে তুমি এমনি পারবে লেখচিত্র। আচ্ছা, আমি লিখতেছি ইপি দ্যাট ইজ ইকুয়াল টু হাফ কে এ স্কয়ার সাইন স্কয়ার ওমেগা টি, তাই না? স্কয়ার এসছে এখানে। আর ইকে দ্যাট ইজ ইকুয়াল টু কত এসছে? ইকে দ্যাট ইজ ইকুয়াল টু এসছে হাফ কে এ স্কয়ার ইনটু ওমেগা টি। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা সরণের সমীকরণ যখন লেখচিত্র করেছিলাম তখন সাইন ফাংশন ছিল, বেগের ক্ষেত্রে সাইন ফাংশন ছিল। পটেনশিয়াল এনার্জিতে সাইন ফাংশন এসছে, কাইনেটিক এনার্জিতে সাইন ফাংশন এসছে, কিন্তু একটু পার্থক্য আছে। সেটা কি বলো তো? স্কয়ার নাই আর হাফ কে। এটা কনস্ট্যান্ট, ওটা বাদ দিয়ে দাও। এইটা নিয়ে আমার প্রশ্ন নাই। হাফ কে ওটা নিয়ে চিন্তা ভাবনা করার দরকার নেই, কিন্তু ওই ফাংশনটা নিয়ে ছিল না। নাফিস নুসরাত জাহান বলো, আর একটু ভালো করে বলো, এবং স্কয়ার এলে কি ঘটনা ঘটবে সেটা একটু ব্যাখ্যা দিয়ে দাও। স্কয়ার আসলে হচ্ছে স্যার নেগেটিভ মানগুলো সব বাদ চলে যাবে, পজিটিভ মানগুলো শুধু থাকবে। মানে স্যার ওটা আসবে না আর কি। হ্যাঁ, নেগেটিভ মানগুলো বাদ হয়ে যাবে না, ওই নেগেটিভ মানগুলো আলটিমেট ওটা স্কয়ার হওয়ার কারণে চলে যাবে। হ্যাঁ, সেগুলো পজিটিভ মানই তৈরি হবে, বাদ যাবে না কিন্তু নুসরাত জাহান। তার মানে গ্রাফটা একটু চাপ হয়ে যাবে। হ্যাঁ, সেটা অন্য বিষয়, ওইগুলো দরকার না, আমার এখানে মানগুলো একটু দেখতে হবে। তাহলে যদি আমি ঝটপট এখানে লেখটা তৈরি করতে চাই, দেখি তুমি আমি এখানে লেখটা একটু ড্রয়িং করতে চাচ্ছি। সময়টা আগে করে নি। হ্যাঁ, এটা হচ্ছে সময়টি আর এটা হচ্ছে টোটাল এনার্জি ই। তো টোটাল এনার্জি আমরা ধরো একটা বাউন্ডারি দিয়ে দিলাম, এই যে এটা হচ্ছে সেই বাউন্ডারি, তোমরা স্কেল ধরে করবে। হ্যাঁ, এটা হচ্ছে টোটাল এনার্জি কত? হাফ কে স্কয়ার। আর সর্বনিম্ন এনার্জি কত? 0। আচ্ছা, এখন বলো টি যদি 0 হয়, এখান থেকে বলো টি যদি 0 হয় ইপি কত হবে, ইকে কত হবে? এই সমীকরণটা থেকে বলো গতিশক্তি কত হবে, বিভব শক্তি কত হবে? ইপি 0, বিভব শক্তি স্যার 0 হবে আর গতি শক্তি স্যার 1 হাফ কে স্কয়ার হবে। হাফ কে স্কয়ার। তাহলে টোটাল এনার্জি হয়ে গেল। তার মানে আমার বিভব শক্তি 0 হচ্ছে এই মূল বিন্দু থেকে। তার মানে এই মূল বিন্দু থেকে শুরু হয়ে এইরকম তোমার লেখচিত্র তৈরি হবে। এটা হচ্ছে তোমার বিভব শক্তি বনাম সময় লেখচিত্র। আর গতি শক্তিটা শুরু হচ্ছে ওই মুহূর্তে কোথা থেকে বলো? সর্বোচ্চ বিন্দু থেকে। সেটাই তো হবে। শক্তি নিত্যতার সূত্র আমাকে সেটাই তো শিক্ষা দেয় যে আমার যদি বিভব শক্তি 0 হয় তাহলে গতি শক্তি অবশ্যই কি হতে হবে? ম্যাক্সিমাম হতে হবে। সবাই কি বুঝতে পারছো? জি স্যার। তাহলে এখন বলো, তাহলে সর্বোচ্চ অবস্থান থেকে শুরু হয়ে এটা কোন দিকে যাবে? নিজেরা এখন একটু বলো। খুবই সুন্দর একটা লেখচিত্র তৈরি হয়। দেখো আমি ড্রয়িং করতেছি, একটু বাঁকা হয়েছে আমার, তারপরে মোটামুটি ভালো হয়েছে। তাহলে এই লেখটা হচ্ছে তোমার ইকে, আর এই যে লেখটা এই যে শুরু মানে মূলবিন্দু থেকে যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে তোমার ইপি। তাহলে দেখো আমার বিভব শক্তি খেয়াল করো, মূলবিন্দু থেকে শুরু হয়ে উপরের দিকে বাড়তেছে, পক্ষান্তরে গতি শক্তি কি হচ্ছে? কমতেছে। আলটিমেট আমার মোট শক্তি আমার হাফ কে স্কয়ারই আছে। তো আজকে সময় শেষ।